যেটা দেখতে পাচ্ছ। তাহলে এই অনুযায়ী তোমরা বুঝে নাও অ্যাকুইফার কি, অ্যাকুইক্লুড কি, জলবাহী স্তর কোনটাকে বলা হবে, আর্টেজিও কূপ কিভাবে গঠিত হয়, সমস্তটাই ডিটেলসে আজকের এই উপস্থাপনায় আলোচনা করে দেবো। তাই মনোযোগ সহকারে অবশ্যই সম্পূর্ণটা দেখতে থাকো। প্রিয় ছাত্রছাত্রীরা, ক্লাস 12 থার্ড সেমিস্টার ভূগোল বিষয়ের যে বিষয়টা আজকের উপস্থাপনা নিয়ে চলে এসেছি সেটা তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো। আজকে তোমাদের জন্য যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের ইউনিট 2-তে যেটা রয়েছে ভৌম জলের কাজ ও সংশ্লিষ্ট ভূমিরূপ, সেই বিষয়ক সম্পূর্ণ আলোচনা থাকছে আজকের এই উপস্থাপনায়। মনোযোগ সহকারে দেখে নাও, বুঝে নাও, খুব গুরুত্বপূর্ণ একটা পোর্শন। তো এই অংশটা যদি তুমি ভালো করে বুঝে নিতে পারো, তোমার কনসেপ্ট যদি সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যায়, তাহলে কিন্তু এই পোর্শন থেকে যাই প্রশ্নই আসুক না কেন তুমি খুব সহজেই সেগুলোর উত্তর করে আসতে পারবে। তাহলে চলো একেবারেই সময় নষ্ট না করে আমরা শুরু করে দিই আজকের ক্লাস ভৌম জলের কাজ ও সংশ্লিষ্ট ভূমিরূপ, যার ইংলিশ টার্ম হচ্ছে ওয়ার্কস অফ গ্রাউন্ড ওয়াটার অ্যান্ড অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্মস। প্রথমেই তাহলে আমাদেরকে জানতে হবে যে ভৌম জল কথাটা আসলে কি। ভূমি থেকে এসেছে ভৌম, আর তার মধ্যস্থ জলই হচ্ছে ভৌম জল। তাহলে আমরা ভৌম জলের সংজ্ঞা হিসেবে বলতে পারি মাটির নিচে শিলানিম্নস্থ প্রাপ্ত জলকেই বলা হবে ভৌম জল বা গ্রাউন্ড ওয়াটার। এই জল আসে কোথা থেকে? ধরো বৃষ্টির জল, সেটা কি হচ্ছে মাটির রন্ধ্রের মধ্যে দিয়ে, ছিদ্রের মধ্যে দিয়ে সেখানে অভ্যন্তরে প্রবেশ করছে, বা বরফ গলে গেল, তাহলে সেই বরফ গলা জলটাও মাটির সেই রন্ধ্রের মধ্য দিয়ে কিন্তু শিলার নিচের অংশে পৌঁছে গেল। এইভাবেই একটা স্তর তৈরি করলো, একটা প্রবাহ তৈরি করলো, সেটাই হচ্ছে ভৌম জলপ্রবাহ। এইবার তাহলে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই ভৌম জলের উৎসগুলো কি কি, মানে সোর্স অফ গ্রাউন্ড ওয়াটার। দেখো, ভৌম জলের উৎস হিসেবে আমি এখানে কয়েকটা পয়েন্ট তোমাদের দেখিয়েছি, ভালো করে বুঝে নাও। প্রথমেই যেটা বলেছি সেটা হচ্ছে মিটিওরিক জল বা আবহ জল। কি কি ব্যাপারগুলো একটা একটা করে পরে পরে আসছে, আগে পয়েন্টগুলো দেখে নাও। তারপরে বলেছি সহজাত জল বা জন্মগত জল, তারপরে বলেছি উৎসন্দ জল বা ম্যাগমেটিক জল, আর একটা বলেছি সমুদ্রের জল। তাহলে প্রথম যেটার কথা বললাম সেটা হচ্ছে মিটিওরিক জল বা আবহ জল। এই ব্যাপারটা কি? বৃষ্টিপাত সংঘটিত হলো, এবার এই বৃষ্টির জলটা এসে পতিত হলো কোথায়? ভূপৃষ্ঠে। ভূপৃষ্ঠে যখন পড়লো তখন সেই জল মাটির যে রন্ধ্র বা ছিদ্র সেই পথ দিয়ে কোথায় প্রবেশ করলো? ভূ অভ্যন্তরের মধ্যে। তো সেখানে যখন প্রবেশ করছে স্বাভাবিকভাবে একটা জলস্তর গড়ে উঠবে, যেটাকে কিনা বলা হচ্ছে ভৌম জল। এই যে প্রসেসটা ঘটলো বৃষ্টিপাতের দ্বারা, তাছাড়া বরফ, ধরো তুষারপাত হলো, বরফ গললো, বরফ গলে যাওয়ার পরে সেই জলটাও এরকমভাবেই তৈরি হয়ে গেল, একটা স্টোরেজ হয়ে গেল। এইভাবে যে জলটা গড়ে উঠলো সেটা যেহেতু আবহাওয়াগত কারণে এই ভান্ডারটা গড়ে উঠছে, তাই তাকে বলা হচ্ছে মেটিওরিক জল। আর যেহেতু আবহাওয়াগত কারণে হচ্ছে সেই জন্য এর নাম হচ্ছে আবহ জল। আশা করি বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে সহজাত বা জন্মগত জল। এর মানে কি? ধরো একটা শিলাস্তর, তার উপরে আবার কিছু পলি জমা হলো, আবার পলি জমা হলো, এইভাবে স্তরে স্তরে যখন গড়ে উঠছে একটা শিলা, তখন সেটাকেই আমরা বলছি পাললিক শিলা। এইবারে প্রথম যে স্তরটা ছিল তার মধ্যে কিছুটা জল ছিল, আবার এসে স্তর, আবার এসে, এইভাবে যখন স্তরে স্তরে শিলাটা গঠিত হচ্ছে তখন এই স্তরের মধ্যে, মানে পাললিক শিলা গঠনকালে তার স্তরের মধ্যে অনেক সময় জল সঞ্চিত অবস্থায় থেকে যায়। এই জলটাকেই বলা হচ্ছে সহজাত জল। মানে জন্মগতভাবে কি করতে হলো, পাললিক শিলার জন্মের সময়তেই জলটার একটা স্টোরেজ হয়েছে, তাই সেটাকে বলা হচ্ছে জন্মগত জল বা সহজাত জল। আশা করি বুঝেছো। নেক্সট যেটা ছিল সেটা হচ্ছে উৎসন্দ জল বা ম্যাগমাটিক জল। এটা কি জিনিস? ধরো অগ্নুৎপাতের সময় তখন কি হচ্ছে, অগ্নুৎপাতের ফলে ভূগর্ভস্থ অনেক কিছু বেরিয়ে আসছে, সেখানে লাভা, সিন্ডার, ছাই, ভস্ম এরকম যখন বেরিয়ে আসছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু খনিজ মিশ্রিত গরম জলও বেরিয়ে আসছে। এই যে অগ্নুৎপাতের ফলে ম্যাগমার সঙ্গে জলটা বেরিয়ে আসছে, তার জন্য একে বলা হচ্ছে ম্যাগমাটিক জল। আর যেহেতু একেবারে শুরুর দিকেই এটা হচ্ছে উৎসন্দ, সেই কারণে নামকরণ করা হলো। এরপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সমুদ্রের জল। ধরো সমুদ্রের জল অনেক সময় ভৌম জলের সঙ্গে গিয়ে মিলিত হয়ে যায়। এবার সমুদ্র জলের বৈশিষ্ট্য কি? সেটা হচ্ছে লবণাক্ত প্রকৃতি, তাতে লবণতার মাত্রা থাকে বেশি। তাহলে সেই জল যখন ভৌম জলের সঙ্গে মিশে যায় তখন তার লবণতা বেড়ে যায়, স্বাভাবিকভাবে সেটা কিন্তু ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ে, এবং সেই জল যদি চাষের কাজে ব্যবহার করা হয় তাহলে চাষ ব্যাহত হতে পারে। যেমন একটা উদাহরণ হিসেবে তোমাদের
তোমাদের বলি সুন্দরবন। সুন্দরবন এলাকায় যে জলটা বেশিরভাগটাই কিন্তু লবণাক্ত প্রকৃতির। এইগুলোই হচ্ছে কিসের উৎস হলো, তাহলে ভৌম জলের উৎস হলো। তার মধ্যে আমরা প্রথমেই যেটাকে বলেছি মিটিওরিক জল বা আবহ জল, এই জলটার কি পুরোটাই আমরা পাই? ধরো বৃষ্টি হলো, বৃষ্টির পরে সেই জলটার বেশ কিছুটা অংশ কোথায় চলে যাচ্ছে? নদী বা সাগরে গিয়ে মিলিত হয়ে যাচ্ছে। কিছুটা অংশ মাটির মধ্যে প্রবেশ করছে, কিছুটা অংশ গাছ শোষণ করে নিচ্ছে, তারপর বাষ্পীভূত হয়ে যাচ্ছে। তো এই যে কিছুটা অংশ যেটা অবশিষ্ট জল রূপে মাটির রন্ধ্রে প্রবেশ করে গেল, ভেতরে প্রবেশ করে গেল, একটা জলস্তর গড়ে তুললো ভৌম জলস্তর, সেটা কি হচ্ছে? তারও কিন্তু প্রবাহ থাকে। এই কারণেই আমরা অনেক সময় কি দেখি? ঝর্ণা লক্ষ্য করি। তাহলে এই যে বারবার বলছি ভৌম জলস্তর, ভৌম জলস্তর, এটা তাহলে কি না, যে গভীরতায় বা যে স্তরের নিচে ভৌম জল সারা বছর সঞ্চিত অবস্থায় থাকে তাকেই বলা হয়ে থাকে ভৌম জলস্তর। আর এই ভৌম জলস্তরের মধ্যে যে জলটা রয়েছে সেটাকে বলা হয়ে থাকে ভাদোস জল। তাহলে ভাদোস জলটা কোথায় রয়েছে সেটাকে আবার বলা হয় ভাদোস স্তর। সেটা কোনটা? ভূপৃষ্ঠ থেকে ভৌম জল স্তর পর্যন্ত এই যে অংশটা যেটা কখনোই সম্পৃক্ত হয়ে যায় না, সেই স্তরটার নাম হচ্ছে ভাদোস স্তর। তাহলে এই যে উৎসগুলো তোমাদের বলে দিলাম, এই উৎসগুলোর একটু ইংলিশ টার্মটা বলে দিই। এটা তো মিটিওরিক ওয়াটার, এটা হচ্ছে কোনেট ওয়াটার। সহজাত বা জন্মগত জল যেটা সেটাকে বলা হচ্ছে কোনেট ওয়াটার। উৎসন্দ বা ম্যাগমাটিক যেটা সেটাকে ম্যাগমাটিক ওয়াটারই বলা হচ্ছে। আর এটা হচ্ছে ওশান ওয়াটার, সমুদ্রের জলটা ওশান ওয়াটার। তো আমরা এই যে এখন ভৌম জলটা পড়ছি, এটা সম্পর্কে তোমাদের কম বেশি ধারণা থাকার কথা, কারণ এর আগে তোমরা আর্টেজিও কূপ সম্পর্কে একটু পড়ে এসেছো, প্রস্রবণ সম্পর্কে একটু পড়ে এসেছো। তো এই যে প্রস্রবণ আসলে কি, যখন এমনি প্রাকৃতিক উপায়ে সাধারণভাবে যখন ভূগর্ভের জল বাইরে বেরিয়ে আসে তখনই সেটাকে বলা হয়ে থাকে প্রস্রবণ। কোনো কারণ ছাড়াই, মানে কিছুর খনন না করে এমনি যখন বেরিয়ে আসে। আর যখন কূপ খনন করে তৈরি করা হয় সেটাকে কি বলা হয়? আর্টেজিও কূপ। এটাও তোমরা পড়েছো যে কোমল শিলাস্তর রয়েছে আর কঠিন শিলাস্তর রয়েছে। সেই কঠিন শিলাস্তর মানে অপ্রবেশ্য শিলাস্তরের ওপরের যে কোমল শিলাস্তর, এখানে জলটা সঞ্চিত অবস্থায় থেকে যায়। সেই পর্যন্ত যদি কূপ খনন করা হয় তখন ওই স্থানের যে জল সেটা প্রচণ্ড গতিতে ফোয়ারার আকারে বাইরের দিকে বেরিয়ে আসে এবং কূপ তৈরি হয়, যেটাকে বলা হয়ে থাকে আর্টেজিও কূপ। এটা তোমরা নিশ্চয়ই পড়ে এসেছো। নেক্সট পোর্শন আলোচনা করার আগে বলি, তোমরা যারা এই চ্যানেলে প্রথম এসেছো, ফার্স্ট টাইম ভিজিটার, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য। আর তারই পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটাকে কিন্তু অবশ্যই অল করে দিতে হবে, যাতে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ তোমার কাছে সেই নোটিফিকেশনটা পৌঁছতে পারে। এই রিকোয়েস্টটা একটু রেখে দিও, চটপট করে দাও যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি। তো এরপরে যে পোর্শনটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ভৌম জলের নিয়ন্ত্রক। তাহলে ভৌম জলের নিয়ন্ত্রক কারা হতে পারে? সেটা প্রাকৃতিক বিভিন্ন অবস্থা হতে পারে, তাছাড়া মানুষও কিন্তু নিয়ন্ত্রকের ভূমিকা পালন করতে পারে। মানে ভৌম জলস্তর কতটা হবে, তার প্রবাহ কীরকম থাকবে, তার স্থায়িত্ব কী হবে, সব কিছু কিন্তু এই দুটোর বিষয়ের ওপর নির্ভরশীল, মানে প্রাকৃতিক অবস্থা এবং মানুষের কার্যকলাপের উপরে। দেখো আমি এক সেই নিয়ন্ত্রকগুলো সম্পর্কে আলোচনা করছি। প্রথমেই যে পয়েন্টের কথা বলেছি সেটা হচ্ছে অধঃক্ষেপণের ধরন, স্থায়িত্ব আর পরিমাণ। অধঃক্ষেপণ অর্থাৎ সেখানে আমি বৃষ্টিপাত তুষারপাতের কথা বলছি। তো বৃষ্টিপাত তুষারপাত কি রকম হচ্ছে তার ধরনের ওপরে, তার প্রকৃতির ওপরে কিন্তু ভৌম জলের নিয়ন্ত্রণ করবে। তাহলে এবং তাছাড়া কি হচ্ছে তার স্থায়িত্ব, বৃষ্টিপাত শুরু হলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল না, দীর্ঘ সময় ব্যাপী বৃষ্টিটা চলতে থাকলো, তার উপরে জলস্তর কতটা কি গড়ে উঠবে সেটা নির্ভর করে থাকবে। তাছাড়া কি বলেছি, আরও একটা যেটা বলেছি সেটা হচ্ছে পরিমাণ। কি পরিমাণে হচ্ছে, টিপ টিপ করে সারাদিন ধরে হচ্ছে নাকি প্রচুর পরিমাণে হচ্ছে, সেটার উপরেও নির্ভর করবে। নেক্সট যেটা লিখেছি দেখো, শিলাস্তরের বিন্যাস। শিলাস্তরের বিন্যাস ব্যাপারটা কি দেখো, কোমল শিলা, কঠিন শিলা, এইভাবে যদি পরপর শিলার স্তর গড়ে ওঠে তখন কি হয়, এই অধঃক্ষেপণের ফলে সেই জলটা ভূপৃষ্ঠে পৌঁছতে পারছে, মাটির রন্ধ্রের মধ্য দিয়ে ভেতরে প্রবেশ করে গেল। এবার যেহেতু প্রথমে প্রবেশ্য শিলাস্তর রয়েছে সেখানে প্রবেশ করে গেল, তারপরে যেহেতু অপ্রবেশ্য শিলাস্তর রয়েছে তাহলে সেই বাধাটাকে পেরিয়ে কিন্তু ওই জলটা আর ভেতরে ঢুকতে পারছে না, তখন ওখানে একটা জল স্তর গড়ে উঠলো, যেটাকে আমরা কি বলতে পারি, অ্যাকুইফার। তাহলে এই রকম যদি শিলার স্তরের বিন্যাসটা যদি এই ধরনের হয়ে থাকে তার উপরেও কিন্তু ভৌমজল নিয়ন্ত্রিত হয়ে থাকে। আশা করি পয়েন্টটা বুঝেছো। নেক্সট ছিল শিলার প্রবেশ্যতা, সছিদ্রতা। শিলাটার শুরুতেই যদি কঠিন শিলা হয় তাহলে সে তো জলকে প্রবেশ করতেই দেবে না, কঠিন শিলা সহজে জল প্রবেশ করতে দেবে না।
কিন্তু যদি কোমল শিলাস্তর দ্বারা গঠিত হয় তাহলে সেখানে জল প্রবেশ করতে পারবে। তাহলে সেখানে শিলার প্রকৃতিতে যদি তার প্রবেশতা ঠিক থাকে, সছিদ্রতা বজায় থাকে, তাহলে সহজেই কিন্তু সেখানে ভৌম জল স্তর গড়ে উঠতে পারে। তাহলে এটাও কিন্তু নিয়ন্ত্রকের ভূমিকা পালন করবে। নেক্সট পয়েন্ট ছিল ভূমির ঢাল। ধরো ভূমিটা সমতল প্রকৃতির, তাহলে কি হবে, অনেকটা সময় ধরে ওই অধক্ষিপ্ত পদার্থ অর্থাৎ বৃষ্টির জল বলো, তুষারপাত বলো, সেটা স্টে করতে পারবে। তাহলে সেটা অনেকটা সময় ধরে যখন স্টে করবে তখন ভেতরেও কিন্তু অনেকটা পরিমাণে প্রবেশ করতে পারবে। কিন্তু ভূমিভাগ যদি এরকম খাড়া ঢাল যুক্ত হয় তাহলে সেখানে তো স্টে করার সুযোগই থাকবে না, জল তার ঢাল অনুযায়ী প্রবাহিত হয়ে বেরিয়ে যাবে। তার ফলে সেখানে কিন্তু বেশি পরিমাণে জল মাটির রন্ধ্রের মধ্যে দিয়ে প্রবেশ করতেও পারবে না, ভৌম জল স্তরটাও ভালোভাবে গড়ে উঠতে পারবে না। তাহলে এটাও কিন্তু নিয়ন্ত্রকের ভূমিকা পালন করবে কে না, ভূমির ঢাল। নেক্সট পয়েন্ট হচ্ছে ভূমির ব্যবহার। ধরো কোনো একটা ভূমিভাগ, সেখানে কংক্রিটের আবরণ রয়েছে, ইট বালি সিমেন্ট দিয়ে গাঁথা হয়ে গেছে। যদি সেটা হয় তাহলে সেটা কি মাটির নিচে জলকে প্রবেশ করতে সাহায্য করবে? নিশ্চয়ই না, বাধা তৈরি করবে। কিন্তু যে জায়গাটা উন্মুক্ত হয়ে রয়েছে, এরকম কোনো কংক্রিটের গঠন নেই, সেখানে কিন্তু ওই বৃষ্টির জলটা সহজেই মাটির মধ্যে প্রবেশ করে যাবে। ধরে নাও তুমি গ্রাম অঞ্চল আর শহরাঞ্চল, গ্রামে এই যে কংক্রিটের ব্যবহারটা তুলনায় কম, তাই সেখানে কিন্তু জল অনেক বেশি পরিমাণে মাটির ভেতরে প্রবেশ করতে পারে। শহরাঞ্চলে মস্ত মস্ত বাড়ি, সেখানে পাকা রাস্তাঘাট, কোথাও জল কিন্তু প্রবেশ করে যে যাবে মাটির ভেতরে সেরকম জায়গা নেই, পুরোটাই প্রায় কংক্রিটের তৈরি। মানে যতটা পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে তার কোনো অংশেরই অনুপ্রবেশ হচ্ছে না মাটির মধ্যে, সমস্তটাই বয়ে যাচ্ছে। তার ফলে কিন্তু অনেক সময় এলাকাটা কি হয়, প্লাবিত হয়ে যায়। খুব অল্প পরিমাণ জলেই দেখা যাচ্ছে যে সেখানে 1 হাঁটু সমান জল তৈরি হয়ে গেছে। তারই সঙ্গে সঙ্গে আরও একটা পয়েন্টের কথা বলেছি, সেটা হচ্ছে উদ্ভিদ আবরণ। উদ্ভিদের আবরণ যদি মাটির ওপরে থাকে, মানে যদি কোনো গাছ থাকে, তাহলে সেখানে কি হবে, সেই গাছের শেকড় রয়েছে যার সাহায্যে জলটা বাধাপ্রাপ্ত হবে এবং মাটির মধ্যে জলটা বেশি পরিমাণে প্রবেশ করতে পারবে। যে জায়গায় কোনো গাছপালা নেই সেখানে কি হবে, জলটা বাধা প্রদান করার মতো কোনো জিনিস নেই, সেখানে সহজেই জলটা বাহিত হয়ে চলে যাবে। ভূমির ওপর জল যদি না স্টে করে থাকে তাহলে সেটা ভৌম জলস্তর গড়ে তুলতেও কিন্তু খুব একটা সাহায্য করবে না। তো এই সমস্ত যে পয়েন্টগুলোর কথা বললাম, এগুলোই কিন্তু ভৌম জলের নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে থাকে। নেক্সট পোর্শন তোমাদের সঙ্গে আলোচনা করার আগে বলি, আজকের এই যে উপস্থাপনাটা যদি তোমার কোথাও কিছু বুঝতে অসুবিধে হয়ে থাকে তাহলে সেটা কমেন্টে তুমি জানাতে পারো। ক্লাসটা তোমার কেমন লাগছে সেটাও তুমি জানাতে পারো। নেক্সট ক্লাসে কি পেতে চাইছো সেটাও তুমি জানাতে পারো। তো কমেন্ট বক্স খোলাই আছে, তোমাদের যার যেটা বলার আছে, জানার আছে, জানানোর আছে, সেটা অবশ্যই জানাতে পারো। আর তোমাদের এই কমেন্ট কিন্তু আমাকে নেক্সট ক্লাস নিয়ে আসতে আরও বেশি অনুপ্রাণিত করবে, তাই কিছু একটা কমেন্ট করে দিও। আর এখন দেখে নাও পরের অংশ, যেটা আমরা আলোচনা করে নিচ্ছি এখন, সেটা হচ্ছে ভৌম জলের গুরুত্ব। তাহলে কি গুরুত্ব বলতে পারো, ব্যবহার বলতে পারো, সেটা কি? দেখো, ভূগর্ভস্থ জল অর্থাৎ যেটাকে আমরা গ্রাউন্ড ওয়াটার বলছি, এর প্রথম এবং প্রধান ব্যবহার হচ্ছে পানীয় জল হিসেবে ব্যবহার। আমরা যে জলটা কুয়োর সাহায্যে তুলছি, নলকূপ খনন করে তুলছি, এই সমস্তটাই মানে পৃথিবীর অধিকাংশ জন যে জলটা ব্যবহার করছে, প্রায় 80% জলটা কিন্তু আসছে এই ভৌম জল স্তর থেকে। তাহলে এটাকেই আমরা ব্যবহার বলতে পারি বা গুরুত্ব বলতে পারি। তাহলে প্রথম এবং প্রধান ব্যবহার হচ্ছে পানীয় জল হিসেবে ব্যবহার। দ্বিতীয় যে ব্যবহারটা সেটা হচ্ছে কৃষি ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, শিল্প ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। কৃষিতে যে জায়গায় জলের অপ্রতুলতা রয়েছে, খরাপ্রবণ এলাকা বা যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম হয়, সেখানে কি হয়, কৃত্রিমভাবে জলসেচের মাধ্যমে কৃষির উন্নয়ন ঘটানো হচ্ছে, বছরে একাধিক ফসল ফলানো হচ্ছে। তোমরা শুনেছো নিশ্চয়ই যে জমিতে স্যালো পাম্প বসিয়ে সেখানে জলসেচের ব্যবস্থা করা হয়। তো সেই যে পাম্পের সাহায্যে জলটা তোলা হচ্ছে সেটা কোথা থেকে আসছে, ভৌম জল স্তর থেকে আসছে। তো এইভাবে কৃষির উন্নয়ন ঘটানো হচ্ছে। শিল্প ক্ষেত্রেও কিন্তু এইভাবেই জলের চাহিদা মেটানোর কোথাও কোথাও ব্যবস্থা রয়েছে। তো সেই ক্ষেত্রগুলোতেও ভৌম জলস্তরের ব্যবহার লক্ষ্য করা যায়, অর্থাৎ কৃষিতে এবং শিল্পে। নেক্সট যে ব্যবহারটার কথা বলবো সেটা হচ্ছে পর্যটন কেন্দ্র। দেখো, ভৌম জলের যেটা আমরা একটু আগে বলছিলাম প্রস্রবণ, মানে স্বাভাবিক উপায়ে ভেতর থেকে জল বেরিয়ে আসছে, যেটাকে বলা হচ্ছে প্রস্রবণ। তাছাড়া কোথাও কোথাও গিজার মানে উষ্ণ প্রস্রবণ রয়েছে, গরম জল বেরিয়ে আসছে। এইগুলোকে কেন্দ্র করে বেশ দর্শনীয় কিছু জায়গা রয়েছে, যেটাকে কেন্দ্র করে আবার পর্যটন শিল্প গড়ে উঠেছে এবং সেই কেন্দ্রগুলোকে বলা হচ্ছে পর্যটন কেন্দ্র। যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক, এটা হচ্ছে গিজারের একটা অন্যতম উদাহরণ। তুমি বক্রেশ্বরের কথা বলতে পারো, এটাও একটা উদাহরণ। তো এই জায়গাগুলো পর্যটন কেন্দ্র হিসাবে কিন্তু ভৌম জলস্তরকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। নেক্সট যে ব্যবহারটা সেটা হচ্ছে জলবিদ্যুৎ।
জলবিদ্যুৎ হিসাবে কোনগুলো ব্যবহার করা হচ্ছে? এই যে আমরা ঝর্ণার কথা বলছিলাম, যে ভৌম জলস্তর কখনো কখনো তার প্রবাহকে ঝর্ণা দ্বারা আমরা পরিলক্ষিত করতে পারি। তো এই ঝর্ণার জলকে কাজে লাগিয়ে, মানে ঝর্ণার জলের যে গতি, সেই গতিটাকে কাজে লাগিয়ে অনেক সময় বিদ্যুৎ উৎপাদন করা হয়, যেটাকে বলা হচ্ছে জলবিদ্যুৎ। আর নেক্সট যে পয়েন্ট বলেছি সেটা হচ্ছে তাপবিদ্যুৎ। এটা কোথা থেকে আসে? এই যে উষ্ণ প্রস্রবণ যেটার কথা বললাম, যেটার কথা গিজার বলে বললাম, সেটাকে কাজে লাগিয়ে যখন বিদ্যুৎ উৎপাদন করা হয় সেটাকেই বলা হচ্ছে তাপবিদ্যুৎ। তাহলে আমাদের ভৌম জলকে কাজে লাগিয়ে কোনো সময় কোথাও কোথাও জলবিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, আবার কোথাও কখনো তাপবিদ্যুৎ উৎপাদনও করা হচ্ছে। নেক্সট যেটা তোমাদের জন্য লিখেছি সেটা হচ্ছে রোগ নিরাময় করা। মানে বিভিন্ন রকম যে উষ্ণ প্রস্রবণ রয়েছে সেখানে খনিজ মিশ্রিত যে জল নির্গত হয়, সেই জলকে পানীয় জল রূপে পান করে বা সেখানে স্নান করে অনেক সময় বহু রোগের নিরাময় হয়, এবং সেই সমস্ত কেন্দ্রগুলোকে কেন্দ্র করে স্বাস্থ্য নিবাস গড়ে উঠেছে। যেমন একটা অন্যতম উদাহরণ হচ্ছে রাজগীর, আর একটা উদাহরণ হচ্ছে বক্রেশ্বর। আশা করি ভৌম জলের যে ব্যবহার বা গুরুত্বের কথা বললাম সেটা তোমরা নিশ্চয়ই বুঝেছো। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে ভৌম জলের স্তর। এই ভৌম জলের স্তরগুলো বুঝতে গেলে তোমাদেরকে একটা তার জন্য ছবি এঁকে দেখিয়ে আনার চেষ্টা করেছি। এইটা যদি তোমরা বুঝতে পারো তাহলে স্তরগুলো সম্পূর্ণভাবে বুঝতে পারবে। দেখো আমি এখানে যে ভাগটা দেখিয়েছি ভৌম জল স্তরকে মূলত দুটো ভাগে ভাগ করেছি। দেখো, সম্পৃক্ত বা ফ্রিয়েটিক স্তর, আর একটা হচ্ছে অসম্পৃক্ত স্তর। এবার সম্পৃক্ত বা ফ্রিয়েটিক যে স্তরটা তার আবার দুটো ভাগ দেখিয়েছি, একটা সাময়িক সম্পৃক্ত স্তর, একটা স্থায়ী সম্পৃক্ত স্তর। আর যেটা তোমাদেরকে অসম্পৃক্ত স্তর বলে দেখিয়েছি এর আবার তিনটে শ্রেণী দেখিয়েছি, মৃত্তিকা জল স্তর, মধ্যবর্তী স্তর আর কৈশিক স্তর। এই স্তরগুলো এবার ছবি অনুযায়ী একটু বুঝে নাও। তোমাদের হয়তো বোর্ডটা দেখতে একটু অসুবিধা হচ্ছে, আমি এখান থেকে সরে যাচ্ছি, তোমরা একটু দেখে নাও, প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। দেখে নাও তাহলে এখানে পরপর আমরা যে যে স্তরগুলোর কথা বলছি একবার দেখো। প্রথম স্তরটা ভাগ করা হয়েছে দুটো ভাগে, সম্পৃক্ত বা ফ্রিয়েটিক স্তর, একটা অসম্পৃক্ত স্তর। এবার ছবির সঙ্গে মেলাও। ছবিতে কিন্তু আমরা ওপর থেকে পাবো আগে অসম্পৃক্ত স্তর, তারপরে পাবো সম্পৃক্ত স্তর। তাহলে অসম্পৃক্ত স্তর আমি এখানে চিহ্নিত করেছি, দেখো এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এটা হচ্ছে অসম্পৃক্ত স্তর, ভালো করে বুঝে নাও। এরপরে এই যে অংশটা দেখিয়েছি এটা হচ্ছে সম্পৃক্ত স্তর। তাহলে অসম্পৃক্ত স্তরের আমার তিনটে আবার অংশ দেখিয়েছি, মৃত্তিকা জল স্তর যেটা এখানে দেখিয়েছি দেখো, তারপরে মধ্যবর্তী স্তর, তারপরে কৈশিক স্তর। তাহলে এই অনুযায়ী আমরা কোনটাকে কি বলবো না, ভূপৃষ্ঠের নিচে প্রথমেই ভৌম জলের যে অংশটা রয়েছে, যে স্তরটা রয়েছে সেটা হচ্ছে অসম্পৃক্ত স্তরের মৃত্তিকা জল স্তর। আবার বোঝো, আমি দুটো মোট ভাগে ভাগ করেছি, অসম্পৃক্ত স্তর, সম্পৃক্ত স্তর। অসম্পৃক্ত স্তরের শুরুটাতেই যে রয়েছে সে হচ্ছে মৃত্তিকা জল স্তর। এ কোথায় রয়েছে না, ভূপৃষ্ঠের ঠিক নিচেই। তাহলে এখানে মৃত্তিকা জল স্তর বলতে আমরা কি বুঝবো না, ভৌম জল স্তরের একটা স্তর অসম্পৃক্ত স্তর, সেটি ভূপৃষ্ঠের পরবর্তী অংশেই যেটা অবস্থান করছে সেটা হচ্ছে মৃত্তিকা জল স্তর। আবার দেখো, মৃত্তিকা জল স্তর তার নিচের যে অংশটা এটাকে মধ্যবর্তী স্তর বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? কারণ এই মধ্যবর্তী বলার কারণ হচ্ছে অসম্পৃক্ত স্তরের যে তিনটে ভাগ দেখালাম তার মধ্যে ওপরেরটা মৃত্তিকা জল স্তর, নিচেরটা কৈশিক স্তর, এদের মাঝে যেহেতু এই স্তরটা অবস্থান করছে তাই একে বলা হচ্ছে মধ্যবর্তী স্তর। আর একবার দেখে নাও, তাহলে ওপরের স্তরটায় রয়েছে মৃত্তিকা জল স্তর, এখানে মাটির যত সমস্ত রন্ধ্র রয়েছে, ছিদ্র রয়েছে, সেখান থেকে জলটা প্রবেশ করছে। এইবার আছে মধ্যবর্তী স্তর। এই মধ্যবর্তী স্তরটাই এখানে কি আছে, একসঙ্গে বাতাস মিশ্রিত অবস্থায় রয়েছে, মৃত্তিকা জল স্তরেও কিন্তু বাতাস মিশ্রিত অবস্থায় রয়েছে, আর এখানেও বাতাস এবং জল মিশ্রিত অবস্থায় রয়েছে মধ্যবর্তী স্তরে। এরপরে আছে কৈশিক স্তর। এই জায়গায় কি হচ্ছে, এতটাই সরু সরু চুলের মতন ফাঁক থাকে যে সেখান থেকে এই যে ভেতরের যে স্থায়ী জল স্তর, মানে আসলে সম্পৃক্ত স্তরটা হচ্ছে মূল ভৌম জল স্তর, তাহলে সেখান থেকে এই জলটা খুব সরু সরু ছিদ্রপথ দিয়ে এখানে উঠে আসতে পারে কৈশিক স্তরে। এই হয়ে গেল অসম্পৃক্ত স্তর। এরপরে সম্পৃক্ত স্তর যেটাকে বলছি তার আবার আমরা দেখিয়েছি কি দুটো ভাগ, সাময়িক সম্পৃক্ত স্তর, একটা স্থায়ী সম্পৃক্ত স্তর। তাহলে স্থায়ী সম্পৃক্ত স্তরটা কোথায় গড়ে উঠবে, একেবারে নিচে, নিচের এই অংশে গড়ে উঠবে স্থায়ী সম্পৃক্ত স্তর। কোথায় গড়ে উঠবে,
দেখো একদম এই যে নিচের অংশে আমি এটাকে চিহ্নিত করেছি, এটা হচ্ছে অপ্রবেশ্য শিলাস্তর। তার মানে জলটা ভেতর দিকে আর পৌঁছতে পারছে না এই অপ্রবেশ্য শিলাটাকে অতিক্রম করে, কারণ এ তখন বাধা সৃষ্টি করে দিয়েছে। তাহলে এই জলটা যেটা একদম ভূপৃষ্ঠ থেকে আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছিল, অনুপ্রবেশ হচ্ছিল জলটা, সেটা কিন্তু এখানে এসে বাধা পেয়ে গেছে, আর ভেতরে প্রবেশ করতে পারছে না। তার ফলে এখানে একটা কি হয়েছে, স্ট্যাক করে গেছে। এই যে জায়গাটা, এটাকে আমরা সম্পৃক্ত স্তর দেখিয়েছি, সারা বছর এখানে জল জমে থাকে। এইবার দুটো কেন ভাগ তাহলে দেখানো হলো, একটা বলেছি সাময়িক সম্পৃক্ত, একটা স্থায়ী সম্পৃক্ত। একদম এই যে কৈশিক স্তরের ঠিক পরেই যে সম্পৃক্ত স্তরটা, সেটাকে বলা হচ্ছে সাময়িক সম্পৃক্ত স্তর, কারণ এখানে গ্রীষ্মকালে বা শুষ্ক ঋতুতে কিন্তু আর জল থাকে না। সাধারণত আর্দ্র ঋতুতে অর্থাৎ বর্ষার সময় এই অংশে জল তুমি পাবে, একদম শুষ্ক ঋতুতে বা গ্রীষ্ম ঋতুতে এই অংশে জল নাও থাকতে পারে, তাই একে বলা হচ্ছে সাময়িক সম্পৃক্ত স্তর। আর এরই নিচের পোর্শনে, একদম নিচের এই অংশে, এখানে সব সময় জল সঞ্চিত হয়ে থাকবে, সেটা তোমার যে কোনো ঋতু হোক, বছরের যে কোনো সময় হোক, এই কারণে একে বলা হয়ে থাকে স্থায়ী সম্পৃক্ত স্তর। তাহলে এই অংশটা খুব ভালো করে বুঝে নাও। এই যে আমরা ছবির এই অংশটা দেখেছি, তাহলে এই যে সম্পৃক্ত স্তরটার কথা বললাম, এই সম্পৃক্ত স্তরটাই কিন্তু আসলে ভৌম জলের প্রকৃত আধার। মানে এই জায়গাটাতেই মূলত জলটা সঞ্চিত হয়ে থাকে, স্থায়ীভাবে সঞ্চিত হয়ে থাকে, তাই সম্পৃক্ত স্তরটাকেই কিন্তু বলা হয়ে থাকবে কি, ভৌম জলের প্রকৃত আধার। এইটা, একে আবার বলা হচ্ছে ফ্রিয়েটিক স্তর। এই যে ফ্রিয়েটিক স্তর, একে কেন বলা হলো, কারণ এই ফ্রিয়েটিক এই শব্দটা এসেছে একটা ফ্রিয়েট নামক একটা শব্দ থেকে। ফ্রিয়েট গ্রিক শব্দ একটা, ফ্রিয়েট এর অর্থ হচ্ছে কূপ। দেখো আমরা আমাদের যে প্রয়োজনীয় জল তুলি যেখান থেকে, যেই স্তর থেকে, সেটা তো এই জায়গা থেকে, সেটা কূপ হতে পারে, নলকূপের দ্বারা হতে পারে, এখান থেকে আমরা জলটাকে তুলছি, তাই এইটার যে ফ্রিয়েট এর অর্থ হচ্ছে কিনা কূপ। তাহলে এখান থেকে কূপ বা নলকূপের মাধ্যমে আমরা আমাদের ব্যবহার্য জলটা পেয়ে থাকি বলে এই স্তরটার নামকরণ করা হচ্ছে ফ্রিয়েটিক স্তর। আর যে জলটা আমরা তুলে ব্যবহার করছি সেটাকে বলা হচ্ছে ফ্রিয়েটিক জল। আশা করি ভৌম জল স্তর সম্পর্কে তোমাদেরকে এতক্ষণ ধরে যেটা ছবি সহকারে বোঝানোর চেষ্টা করলাম নিশ্চয়ই বুঝেছো। একেবারে তোমাদের মতন করে সহজ সরলভাবে তোমাদের বোধগম্য করে বলার চেষ্টা করেছি। তো তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে বা তোমাদের কতটা বোঝার উপযোগী করে আমি জানাতে পারছি। এখন দেখে নাও পরের অংশ। পরের অংশে রয়েছে অ্যাকুইফার। অ্যাকুইফার, এই অ্যাকুইফার এটা তো একটা ইংলিশ শব্দ, কিন্তু এটা এসেছে দুটো মিলিত ল্যাটিন শব্দের। এই দুটো ল্যাটিন শব্দ কি কি, একটা হচ্ছে অ্যাকোয়া আর একটা ফেরো। এই যে ল্যাটিন শব্দ অ্যাকোয়া, তার অর্থ হচ্ছে জল, আর ফেরো শব্দের অর্থ হচ্ছে বহনকারী। তাহলে জল বহনকারী। এইবার আমরা অ্যাকুইফার যেটাকে বলছি, তাহলে তার অর্থটা যেরকম দাঁড়াচ্ছে সেটা হচ্ছে জলবাহী স্তর, মানে যেই স্তর জল বহন করে নিয়ে যায় সেটাকেই বলা হচ্ছে অ্যাকুইফার। আরও একবার বলে দিচ্ছি, তাহলে অ্যাকুইফার একটা ইংলিশ টার্ম, এটা দুটো ল্যাটিন শব্দের সমন্বয়ে তৈরি, একটা অ্যাকোয়া যার অর্থ জল আর একটা ফেরো যার অর্থ বহনকারী। এই কারণে যে স্তর জল বহন করে তাকেই বলা হয় অ্যাকুইফার। তাই অ্যাকুইফারের আরেকটা অর্থ হচ্ছে জলবাহী স্তর। এইবার এটা যাতে সহজে বুঝতে পারো তার জন্য আমি একটা ছবি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, এটা ভালো করে বোঝার চেষ্টা করো। অ্যাকুইফার জিনিসটা কি তাহলে বুঝতে পারবে, যদিও এটা হয়তো হালকা হালকাভাবে তোমরা এর আগে পড়েছো। দেখো এইখানে অ্যাকুইফার গঠন হতে গেলে অবশ্যই সেখানে প্রবেশ্য শিলা এবং অপ্রবেশ্য শিলা দুটোর প্রয়োজন রয়েছে। এই ছবিটা খুব ভালো করে লক্ষ্য করো, এই যে লাল করে যেটা লেখা রয়েছে এটা হচ্ছে অপ্রবেশ্য শিলা, আর এর মাঝখানে যে ডট ডট করে যেটা দেখিয়েছি এটা হচ্ছে সঞ্চিত জল। তাহলে এই যে মিডলের এই স্তরটা দেখো যেখানে জলটা দেখিয়েছি, দুপাশে দুটো অপ্রবেশ্য শিলা রয়েছে। তাহলে এই ওপরের যে অপ্রবেশ্য শিলা, এ কি করছে, এই জল স্তর থেকে জলটাকে ওপরে উঠতে দিচ্ছে না, আবার এই অপ্রবেশ্য শিলা স্তরটা এই জলটাকে নিচের দিকে নামতে দিচ্ছে না। তার ফলে এই জায়গায় গিয়ে জলের একটা লেয়ার তৈরি হয়ে গেল, জলের ভান্ডার গড়ে উঠলো। আর এই ওপরের অংশটায় কি হচ্ছে, এই ওপরের অংশটায় এখানে অপ্রবেশ্য শিলা থাকার জন্য এখান থেকে জলটা নিচে নামতে পারছে না, কিন্তু এখানে একটা জলের স্তর গড়ে উঠেছে, জলটা তো মাটির যে ছিদ্র পথ দিয়ে সেখানে প্রবেশ করেছে, কিন্তু এখান থেকে আর বেশি ভেতরে আসতে পারছে না। এই যে গঠনটা তৈরি হলো, তাহলে এই জলটা তো এখানে আসতে পারছিল না। এই ওপরের ভালো করে ছবিটা লক্ষ্য করো, আবারও বলছি,
ওপরের জলের এই অংশটা এখানে অপ্রবেশ্য শিলা থাকার কারণে এই নিচে নামতে পারছিল না, তাহলে এখানে এই জলের ভান্ডারটা গড়ে উঠলো কি করে? কারণ এখানে তো অপ্রবেশ্য শিলা রয়েছে, যদি নিচে না নামে তাহলে এখানে জলভান্ডার গড়ে উঠলো কি করে? পুরো ছবিটা ভালো করে লক্ষ্য করো। দেখো এই যে গঠনটা হয়েছে, একটা ধনুকের মতো বাঁকা গঠন তৈরি হয়েছে। এই গঠনটার কারণে এখানে যখন বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির জল চুইয়ে চুইয়ে, এটা তো প্রবেশ্য শিলা, তাই এর মধ্যে দিয়ে সহজেই কিন্তু এখানে বাহিত হয়ে আসতে পেরেছে। আর এটা দেখো এখানে শেষ হয়ে গেছে, তাহলে বৃষ্টির জলটা এখান থেকে আসছে না। এই অংশে যখন বৃষ্টিপাত হবে তখন এখানে কিন্তু এই জলভাণ্ডারটা গড়ে উঠেছে। আর এখানে যেহেতু প্রবেশ্য শিলা রয়েছে, তার দুপাশে অপ্রবেশ্য শিলা থাকলেও এই অংশে বৃষ্টিপাত হওয়ার কারণে জলটা এখানে সঞ্চিত হতে পেরেছে, এবং দুপাশে অপ্রবেশ্য শিলা থাকায় জলটা ওখানে জমা হয়ে একটা ভাণ্ডার গঠন করেছে। তাই অ্যাকুইফার গঠন হতে গেলে প্রথম এবং প্রাথমিক শর্ত হচ্ছে ভূমিভাগটাকে অর্ধচন্দ্রাকার টাইপের হতে হবে বা ধনুকের মতন আকৃতি বিশিষ্ট হতে হবে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে সেখানে প্রবেশ্য এবং অপ্রবেশ্য শিলা পারস্পরিকভাবে অবস্থান করতে হবে। দুটো অপ্রবেশ্য শিলার মাঝখানে একটা যখন প্রবেশ্য শিলা স্তর থাকে এবং সেই স্তর যদি ভূপৃষ্ঠে উন্মুক্ত অবস্থায় থাকে, তাহলে সহজেই সেখানে কিন্তু ভৌম জলভাণ্ডার গড়ে উঠতে পারে। এইবার দেখো, তাহলে এটাকেই আমরা কি বলবো? অ্যাকুইফার। কারণ এই স্তরটার মধ্যে জল বাহিত হচ্ছে, তাই এটা হচ্ছে অ্যাকুইফার। এইবার এই অ্যাকুইফার আবার বিভিন্ন রকমের হয়, যেমন এই ওপরের যে অ্যাকুইফারটা, এটাও তো জলবাহী স্তর, তাহলে এটাও হচ্ছে অ্যাকুইফার। এই স্তরটাকে মানে এই জলবাহী স্তরটাকে কিন্তু আমরা বলবো মুক্ত অ্যাকুইফার, মুক্ত অ্যাকুইফার। আর এটাকে বলবো বদ্ধ অ্যাকুইফার। কেন বললাম? কারণ এই মুক্ত অ্যাকুইফার দেখো এর নিচে একটা অপ্রবেশ্য শিলা রয়েছে, অপ্রবেশ্য শিলাস্তর রয়েছে, আর এ কিন্তু এই দিক থেকে উন্মুক্ত অবস্থায় রয়েছে, তাই একে মুক্ত জলবাহী স্তর বলা যাবে। আর এই যে স্তরটা, এটা কিন্তু দুটো অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যে রয়েছে, তাই এটাকে বলা হবে বদ্ধ। দুটো অপ্রবেশ্য শিলার মধ্যে এটা বদ্ধ অবস্থা থেকে গেছে, তাই এটাকে বলা হবে বদ্ধ অ্যাকুইফার। এইবার আমরা যেটাকে আর্টেজিও কূপ বলে জানি, সেটা দেখো এই অংশটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে আর্টেজিও কূপ। মানে কোনো রকম পাম্পিং ছাড়াই, কোনো কিছু সাহায্য ছাড়াই যদি এই স্তর পর্যন্ত কূপ খনন, মানে সরাসরি যদি একটা প্রবাহী পথ তৈরি করে দেওয়া যায়, তাহলে এই যে দুটো অপ্রবেশ্য শিলার মাঝের এই স্তরটা, জলের স্তরটা ভীষণ চাপের মধ্যে রয়েছে, জলটা বেরোতে পারছে না কোনোভাবে, নিচের দিকেও নামতে পারছে না, ওপর দিকে উঠতে পারছে না। তাই এই পর্যন্ত যদি কোনো একটা প্রবাহ পথ তৈরি করে দেওয়া যায়, তাহলে এখান থেকে সেই চাপের কারণে জলটা প্রচণ্ড গতিতে ফোয়ারার আকারে বাইরে বেরিয়ে আসবে, যেটাকেই আমরা বলছি আর্টেজিও কূপ। আর আমরা যে নলকূপ বা কুয়ো যেটা খোলা হয়, সেটা হচ্ছে এই অংশটায়, মানে মুক্ত জলবাহী স্তর পর্যন্ত কুয়ো বা কূপ খননের মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনীয় জলের চাহিদা মিটিয়ে থাকি। আরও একটা জিনিস ভালো করে বুঝে নাও, যেটা আমরা এখানে বললাম অ্যাকুইফার অর্থাৎ জলবাহী স্তর, মানে প্রবেশ্য শিলাস্তরটার কথা বললাম, ঠিক তার দুপাশে যে অপ্রবেশ্য শিলাস্তর রয়েছে, এটাকে আবার বলা হচ্ছে অ্যাকুইক্লুড। ভালো করে বোঝো, যেটা জলবাহী স্তর সেটা হলো অ্যাকুইফার, আর অপ্রবেশ্য শিলার যে স্তরটা ছিল সেটাকে বলা হচ্ছে অ্যাকুইক্লুড। তাহলে অ্যাকুইফারে জল সহজেই পরিবাহিত হয়, সঞ্চিত হয়, আর অ্যাকুইক্লুডের মধ্যে কিন্তু এরকম কিছুই হয় না, খুব সামান্য পরিমাণ জল হয়তো ওর মধ্যে সঞ্চয় হয়, কিন্তু সেটা পরিবাহিত হতে পারে না। তাহলে এর আগে আমরা যেটা পড়েছিলাম স্থায়ী সম্পৃক্ত স্তর, সেটা কোথায় গড়ে উঠবে? না এই অ্যাকুইক্লুডের ঠিক ওপরে। দেখো এটা তো সঞ্চিত স্তর, মানে একদম সম্পৃক্ত স্থায়ী স্তর। এই স্তরটা তাহলে হচ্ছে কি অ্যাকুইক্লুডের জাস্ট ওপরে কিন্তু অবস্থান করছে স্থায়ী সম্পৃক্ত স্তর। তো এই হয়ে গেছে অ্যাকুইফার কি বললাম, অ্যাকুইক্লুড কি বলে দিলাম, আর্টেজিও কূপ কি জিনিস সেটাও তোমাদের বললাম, আশা করি বুঝতে পেরেছো। এইবার এই যে ভৌম জলের কথা বলছি, ভূগর্ভস্থ জলের কথা বলছি, গ্রাউন্ড ওয়াটার যেটা, তার সংবহন কি রকম হয়? এর সংবহন কিন্তু আবার হয় বিভিন্ন রকম পদ্ধতিতে। সংবহন মানে পরিবাহিত, সেই পরিবহনের যে পদ্ধতিগুলো সেগুলো কিরকম? না একটা হচ্ছে পরিপূরণ, একটা বিচলন, আর একটা ক্ষরণ। এই তিনটে পদ্ধতি আছে ভৌমজলের সংবহনের। পরিপূরণটা কি জিনিস? পরিপূরণ হচ্ছে যে প্রাকৃতিক উপায় হতে পারে বা কৃত্রিম উপায় হতে পারে, যে কোনো উৎস থেকে যখন জলের ভাণ্ডার গড়ে উঠছে এবং সেই জলের স্তর যখন আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, তখন সেটা কি হচ্ছে? ধরো গরমের সময় কি হলো, জলের তল একই রকম থাকে না, লেয়ার আস্তে আস্তে কমতে থাকে, নামতে থাকে।
আবার বর্ষার সময় সেই জলতলটা বৃদ্ধিপ্রাপ্ত হয়। এই যে ক্ষয়টার পূরণ ঘটে গেল, এই পদ্ধতিটাকেই বলা হচ্ছে পরিপূরণ। এরপরে বিচলনটা কি? ধরো জলতল সব জায়গায় সমান থাকে না, কোথাও অনেক হাই থাকে, কোথাও লো থাকে। যেখানে হাই লেভেল রয়েছে জলের, সেখান থেকে লো লেভেলের দিকে যখন জল এই যে বাহিত হয়ে যাচ্ছে, সংবাহিত হচ্ছে, এই পদ্ধতিটাকে বা এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে বিচলন। আর একটা যে পদ্ধতি রয়েছে সেটার কথা কি বললাম? ক্ষরণ। প্রবেশ্য শিলাস্তর, সেখান থেকে যদি কোনো কারণে ভূপৃষ্ঠের কোনো একটা দুর্বল অংশের মধ্য দিয়ে ফাটল বা দারণ সৃষ্টি হয়, তাহলে কি হবে? সেখান থেকে জলটা সহজেই বাহিত হয়ে আসবে। যেমন ধরো এই যে এখানে প্রবেশ্য শিলাস্তর ছিল, যেখানে জলের স্তর গড়ে উঠেছে, কোনো কারণে যদি এই পর্যন্ত ফাটল তৈরি হয়ে যায়, দারণ তৈরি হয়, তাহলে জলটা চুইয়ে চুইয়ে বাইরের দিকে বেরিয়ে আসবে ভূপৃষ্ঠে, তখন সেটা উন্মুক্ত হয়ে পড়বে। এই যে অংশটা, সেটাকে আমরা অনেক সময় ঝর্ণা রূপে দেখে থাকি, যেটাকে প্রস্রবণ বলা যেতে পারে। মানে কোনো রকম কিছু সাহায্য ছাড়াই ধীরে ধীরে যখন ভূপৃষ্ঠে জলটা বাইরে বেরিয়ে আসছে, তখনই সেটাকে বলা হচ্ছে প্রস্রবণ। এই প্রক্রিয়াটা কিভাবে হলো? তাহলে ক্ষরণের মাধ্যমে হলো বা নিঃসরণের মাধ্যমে হলো। তাহলে এটাও হচ্ছে ভৌমজলের একটা সংবহন পদ্ধতি। তাহলে তিনটে পদ্ধতি বলে দিলাম, পরিপূরণ, বিচলন আর ক্ষরণ বা নিঃসরণ। এই হচ্ছে সার্বিক আমাদের ভৌমজল সমস্তটা। যেখানে তোমাদের ভৌমজল কাকে বলবো সেটা বলেছি, তার উৎস কি, তার নিয়ন্ত্রক কি, তার স্তরগুলো কি রকম হয়ে থাকে, সমস্তটাই তোমাদের বলেছি। জলবাহী স্তর কেমন? তো নেক্সট ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ল্যান্ডফর্ম, মানে ভূমিরূপ। এই ভৌমজলের কার্যের ফলে কি কি ভূমিরূপ গড়ে ওঠে। দেখো, ভৌমজলটা মূলত চুনাপাথরযুক্ত অঞ্চলে বেশি পরিমাণে কাজ করে থাকে। জলের সঙ্গে চুনাপাথরের মিশ্রণের ফলে একটা রাসায়নিক বিক্রিয়া তৈরি হয়, এবং সেই রাসায়নিক বিক্রিয়ার ফলে নানান রকমের ভূমিরূপ গড়ে ওঠে। সেটা ক্ষয়ের ফলে অনেক সময় হতে পারে, সঞ্চয়ের ফলে অনেক সময় গড়ে উঠতে পারে। তো ভৌমজলের কাজের ফলে গড়ে ওঠা এই ভূমিরূপকেই বলা হয় থাকে কার্স্ট ভূমিরূপ। আর এই কার্স্ট ভূমিরূপের সমস্তটাই কিন্তু ডিটেলসে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। সেই ক্লাসটাও যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। তো প্রত্যেকে নিয়মিত চ্যানেলে চোখ রাখো সেই সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করলাম।